আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডিয়া নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। হাদির মাথায় জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে। গুমের মামলায় হাসিনা ও 12 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ। জুলাইয়ে হত্যাযজ্ঞের অভিযোগে কাদের সহ যুবলীগ ছাত্রলীগের 7 নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, জানালেন ডক্টর জাহিদ। ঢাকায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে 72 বাংলাদেশি সহ 402 জন আটক। গাজায় 61 ইসরায়েলি সেনার আত্মহত্যা। প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন হামলা, নিহত 7। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। সিঙ্গাপুর থেকে আজ বেলা 2টার দিকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, হাদির ব্রেইনে জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন ডাক্তাররা। ব্রেইনের স্ট্যামে যেখানে গুলির একটি অংশ আটকে আছে, সেটি বের করার জন্য এই অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। হাদির 2 ভাই তার সঙ্গে আছেন। তার পরিবারের আরেক সদস্য আজ রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন। নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে আজ সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখার সুযোগ পান বড় ভাই ওমর বিন হাদি। ফোনে তার সঙ্গে আমার দেশের কথা হয়। এদিকে ঢাকায় হাদির চিকিৎসায় যুক্ত ছিলেন ঢাকা মেডিকেলের নিউরো সার্জন ডক্টর আব্দুল আহাদ। তিনি গত রাতে আমার দেশকে জানান, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এছাড়া তার ইনফেকশনও ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় গত রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন হাদি। এদিকে গতকাল রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে হাদির শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন উল্লেখ করা হয়। রাতেই দায়িত্বশীল উপদেষ্টারা এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছে সরকার। তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাদির পরিবারের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর সরকারের সাথে জরুরি বিষয়ে সমন্বয় করে দ্রুত সিদ্ধান্ত নেবেন। এদিকে বৃহস্পতিবার বেলা 11টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে হাদির সর্বশেষ অবস্থা ও করণীয় নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কি করণীয় তা নিয়ে মতবিনিময় করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। এদিকে আওয়ামী সরকারের আমলে জেআইসি সেলে বা আয়নাঘরে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। এর আগে গত 14 ডিসেম্বর আদেশের জন্য ধার্য দিন থাকলেও ট্রাইব্যুনাল তারিখ পরিবর্তন করে আজকের দিন ঠিক করেন। মানবতা বিরোধী অপরাধে এ মামলায় গত 7 ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে 5টি অভিযোগ তুলে বিচার শুরুর আবেদন জানান তিনি। এরপর 9 ডিসেম্বর আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আসামিদের খালাসের আর্জি জানান। এ মামলায় মোট 13 জন আসামির মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক 3 জন পরিচালক, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী গ্রেপ্তার রয়েছেন। এছাড়া পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ও ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক, ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহমদ ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মাকসুরুল হকও পলাতক রয়েছেন। এদিকে 24 জুলাই আগস্টে উস্কানি, ষড়যন্ত্র, প্রচারণার মাধ্যমে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের 7 নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিকে সকালে এই 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2 এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে এ নিয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
এছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী 29 ডিসেম্বর দিন ধার্য করা হয়। কাদের ছাড়া বাকি আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ.জেড.এম. জাহিদ হোসেন জানিয়েছেন, ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। এই অবস্থা বজায় থাকলে আরও উন্নতি সম্ভব, তবে তার অবস্থা স্থিতিশীল আছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি সব কথা জানান। ডক্টর জাহিদ বলেন, আমরা আশাবাদী খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হবে। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর রাখা ও সব ধরনের সহযোগিতার জন্য উপদেষ্টা পরিষদের সদস্য ডাক্তার বৃন্দ, হাসপাতাল কর্তৃপক্ষ সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জোবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান সহ সবাই তার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন বলেও তিনি জানান। এর আগে গত 23 নভেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাজধানীর জিগাতলা এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। বৃহস্পতিবার সকালে জিগাতলা জান্নাতি ছাত্রী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, জিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। রুমি পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যুর ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ধানমন্ডি 32 নম্বর ভাঙচুর এবং সর্বশেষ আওয়ামী সমর্থকদের সাথে বাক বিতণ্ডায় এই মৃত্যুর সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখার দাবি উঠেছে। এদিকে অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়ায় 2 রাজ্যে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। অভিযানে 72 জন বাংলাদেশি সহ মোট 402 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, জোহর বাহারুর তেব্রাও শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে 356 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। বুধবার সন্ধ্যা 7টায় শুরু হওয়া এই অভিযানে পরিকল্পিতভাবে অবৈধ প্রবাসী শ্রমিক নিয়োগের তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়, যারা অবৈধ শ্রমিক নিয়োগ করে মুনাফা অর্জন করছে তাদের বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না। জোহর জুড়ে ধারাবাহিক ও সমন্বিত অভিযান চালিয়ে অবৈধ নিয়োগ চক্র ভেঙে দেওয়া হবে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পর থেকে দেশটির 61 জন সেনা সদস্য আত্মহত্যা করলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেদ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ আত্মহত্যা করা ওই সেনা ইসরায়েলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ট্র্যাকার হিসেবে কাজ করতেন। মঙ্গলবার তিনি নিজের ওপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়। চলতি বছরের 28 অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্য কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল, 2024-এর শুরু থেকে 25 জুলাই পর্যন্ত ইসরায়েলের 279 জন সেনা সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। এ তথ্য অনুযায়ী প্রতি 7 জনের চেষ্টার বিপরীতে একজন সেনা আত্মহত্যা করেছেন। এদিকে আবারও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডো হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ওয়াশিংটনের দাবি, নৌযানটি মাদক পাচার করছিল। মাদক পাচারের জন্য ব্যবহৃত নৌ রুটে অবস্থানের সময় এতে হামলা চালানো হয়েছে। এর আগে গত মঙ্গলবারও একই স্থানে 3টি নৌযানে হামলা চালায় মার্কিন সেনারা। এতে অন্তত 8 জন নিহত হয়। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।